যে আমাদের জোন অফ কনসিডারেশনে শুধুমাত্র আছে যে এই ফান্ডামেন্টাল রাইট কি নয়। কাজেই আমরা যদি সব থেকে নেগেটিভটাও ধরে নিই যে ফান্ডামেন্টাল রাইটটা হলো না, তাহলেও কিন্তু ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এই রায়টা কিন্তু আমরা ইতিমধ্যে সুপ্রিম মান্যতা পেয়ে গেছি। রাজ্য সরকারের আইনজীবীরা অত্যন্ত নির্দিষ্টভাবে জানেন যে এই মামলায় রাজ্য সরকার হারছে এবং রাজ্য কর্মীরা জিতছে। কাজেই এর জন্য রাজ্য সরকার যেটা করছেন 2022 সালের 28শে নভেম্বর থেকে রাজ্য সরকারের আইনজীবীরা যত রকম আইনি কৌশল আছে, অ্যাডজনমেন্ট বলুন, পাশোভার বলুন, এই ধরনের আইনি অস্ত্রগুলো ব্যবহার করে মামলাটাকে ক্রমশ দীর্ঘায়িত করছে। এখন আগামী 26 তারিখ হতেই পারে আবার রাজ্য সরকার চেষ্টা করতেই পারেন যে মামলাটাকে আবার পিছনোর জন্য, কিন্তু গতদিনকে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস সঞ্জয় কারোল কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছিলেন 26 তারিখে কিন্তু আর কোনো অ্যাডজনমেন্ট হবে না। স্যার, একেবারে ট্রাইব্যুনাল থেকে শুরু করে হাইকোর্ট, এখন সুপ্রিম কোর্ট, আমরা একাধিকবার একাধিক বেঞ্চ চেঞ্জ হতে দেখেছি, একাধিক বিচারপতি বদল দেখেছি। এইবারও একেবারে ডিএ মামলা একেবারে শেষের দিকেই এসে গেছে বলা যেতে পারে। আপনারাও সেই আশাতেই রয়েছেন এখনও পর্যন্ত। এই শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পেলাম প্রধান বিচারপতি যিনি আছেন সঞ্জয় কারোল, তিনি আছেনই, এবং তার সাথে যিনি ছিলেন পিকে মিশ্রা, তার বদলে এবার এলো সন্দীপ মেহতা। এই সন্দীপ মেহতাই সঞ্জয় কারোলের সাথে একেবারে আপনাদের যে 25% অধিকার, সেই অধিকার আমরা সেই রায় দিতে দেখেছিলাম। আবারও তিনি এসছেন এই বেঞ্চে। আপনারা কতটা আশাবাদী? সেই আশা কি থাকবে, মানে আবারও কি আপনাদের পক্ষে রায় আসবে, না অন্য কিছু হবে এই বিচারপতি বদলে? দেখুন, গত 14 এবং 16ই মে যে বেঞ্চ বসেছিল জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতা, তারাই কিন্তু রায় দিয়েছিলেন, একটা অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন যে জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা ডিএ যা বকেয়া, যেটা রাজ্য সরকার দেননি, সেইটার 25% অর্থাৎ 25% রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে। এবং সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো অবজারভেশন এই জাস্টিস সঞ্জীব মেহতা ছিল। তিনি বলেছিলেন যে, এবং জাস্টিস কারোলও সেটাকে সেকেন্ড করেছিলেন, সমর্থন করেছিলেন, যে মামলা আদালতে পেন্ডিং, সরকারের আর্থিক অসঙ্গতি রয়েছে, অর্থ সংকট চলছে, এই সব বলে কিন্তু কর্মচারীদের প্রাপ্যটাকে আটকে রাখা যাবে না, কর্মচারীদের প্রাপ্যটা কিন্তু দিতে হবে। 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে সুপ্রিম কোর্টের জোন অফ কনসিডারেশনে এখন একমাত্র আছে যে এটি মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট না ফান্ডামেন্টাল রাইট নয়। কারণটা হচ্ছে যে দুটো রায় আমরা গুরুত্বপূর্ণ রায় পেয়েছি কলকাতা হাইকোর্টে। একটা হচ্ছে 2018 সালের 31শে আগস্ট, যে রায়ে মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছিলেন ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং 2022 সালের 20শে মে আরেকটি রায় আমরা পেয়েছিলাম, তাতে বলা হয়েছিল ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ। এখন মহামান্য সুপ্রিম কোর্টে 28শে নভেম্বর 2022 যখন প্রথম মামলাটি ওঠে, তার পরের দিন যেদিন হিয়ারিং হয়, সেদিনই মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন যে আপনারা 2018 সালে রাজ্য সরকারকে বলেছিলেন যে 2018 সালে রায় হয়েছে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট, তার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে কোনো চ্যালেঞ্জ মামলা করেননি, কোনো এসএলপি দাখিল করেননি, উল্টে ওই মামলার প্রেক্ষিতে রিভিউ পিটিশন করেছেন সেই কলকাতা হাইকোর্টেই, যার ফলে আপনারা এই রায়টাকে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। এতদিন পরে আবার এসএলপি কেন? অর্থাৎ ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এইটা যে রাজ্য সরকার ইতিমধ্যে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন, এটা কিন্তু সুপ্রিম কোর্ট সেদিন বলেছিলেন। এবং গত 16ই মে জাস্টিস কারোলের বেঞ্চ, জাস্টিস কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের জোন অফ কনসিডারেশনে শুধুমাত্র আছে যে এই ফান্ডামেন্টাল রাইট কি নয়। কাজেই আমরা যদি সব থেকে নেগেটিভটাও ধরে নিই যে ফান্ডামেন্টাল রাইটটা হলো না, তাহলেও কিন্তু ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এই রায়টা কিন্তু আমরা ইতিমধ্যে সুপ্রিম মান্যতা পেয়ে গেছি, এ নিয়ে কোনো চিন্তা নেই। এবার আমরা সবসময় যারা রেসপন্ডেন্ট তারা চাইব যে সুপ্রিম কোর্টে বা যে কোনো আদালতে যখন মামলা চলছে, বেঞ্চের বিচারপতি পরিবর্তন না হলেই ভালো হয়। কিন্তু বেঞ্চের বিচারপতি পরিবর্তন সুপ্রিম কোর্টের ব্যাপারে আমাদের তো কিছু করার নেই। তা জাস্টিস সঞ্জয় কারোলের সঙ্গে জাস্টিস পিকে মিশ্রের বেঞ্চ মূল মামলার শুনানি আরম্ভ করেছিলেন, এবং সেখানে জাস্টিস পিকে মিশ্রে যে সমস্ত অবজারভেশন দিয়েছিলেন, তাতে আমরা একটা জিনিস বুঝেছিলাম যে জাস্টিস সঞ্জয় কারোল যেমন
এই মামলাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছেন এবং কর্মীপক্ষের বক্তব্যগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। জাস্টিস পি.কে. মিশ্রও তাই। তা মামলাটা প্রায় শেষের পর্যায়ে, শুধু সরকার পক্ষের কপিল সিব্বাল সেদিন থাকতে পারেননি, উনি আগামী 26 তারিখ তার কথা বলবেন, এই জন্য মামলাটাকে 26 তারিখ অবধি হয়েছে, অর্থাৎ মামলাটার মূল শুনানি শেষ। একমাত্র কপিল সিব্বাল বললেই কিন্তু মামলার সমাপ্তি হওয়ার কথা। এই অবস্থায় বেঞ্চ চেঞ্জ হয়েছে এবং সেখানে সন্দীপ মেহতা এসছেন পি.কে. মিশ্রের বদলে। তা আমরা আশা করব যে সন্দীপ মেহতারও যা আমরা, এবং উনিও ডিএ মামলাটা সম্পর্কে ওয়াকিবহাল, কারণ আগের বেঞ্চে উনি বসেছেন, কাজে কোনো সমস্যা হওয়ার কথা নয়, এটাই আমরা মনে করছি। আচ্ছা স্যার, এই যে কপিল সিব্বালের কথা বললেন, তিনি আসতে পারেননি, তিনি এসআইআর সংক্রান্ত একটি মামলার জন্য সেদিন আসতে পারেনি, এই 26 তারিখ তিনি আসবেন। আবারও যদি সেই ঘুরে ফিরে কোনো না কোনোভাবে আমরা একই জিনিস দেখতে পারি, তখন আপনাদের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, রাজ্য সরকারের আইনজীবীরা অত্যন্ত নির্দিষ্টভাবে জানেন যে এই মামলায় রাজ্য সরকার হারছে এবং রাজ্য কর্মীরা জিতছে। কাজেই এর জন্য রাজ্য সরকার যেটা করছেন, 2022 সালের 28শে নভেম্বর থেকে রাজ্য সরকারের আইনজীবীরা যত রকম আইনি কৌশল আছে, অ্যাডজনমেন্ট বলুন, পাশোভার বলুন, এই ধরনের আইনি অস্ত্রগুলো ব্যবহার করে মামলাটাকে ক্রমশ দীর্ঘায়িত করছেন। তার কারণ হচ্ছে, এইভাবে দীর্ঘ হতে থাকলে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মূল মামলাকারী সংগঠন, আমরা তো কর্মচারী এবং পেনশনারদের অনুদানের টাকায় মামলাটা চালাচ্ছি। স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে মামলা চললে সাধারণ কর্মচারী এবং পেনশনাররা হতাশ হয়ে পড়বেন, এবং হতাশ হয়ে গেলে এই যে আর্থিক অনুদান পাওয়ার যে বিষয়টা, এইটা কিন্তু থমকে যাবে। রাজ্য সরকার চাইছেন যাতে আমাদের রসদ লাইনটা, সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যায়। রসদের অভাবে আমরা আর মামলা চালাতে পারবো না। কিন্তু সরকার জানেন না যে কর্মচারী এবং পেনশনাররা ডিএ পান না, ডিয়ারনেস রিলিফ পান না, শত কষ্টের মধ্যে আছেন এবং সরকারের একটা রোষের মধ্যে, একটা আতঙ্ক রাজের মধ্যে বাস করছেন। কিন্তু তারা মামলার প্রথম দিন থেকে 2016 সাল থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের উপর আস্থা ভরসা রেখেছেন, আমাদের বিশ্বাস করেছেন, এবং আজও সেই বিশ্বাসে, সেই আস্থায়, সেই ভরসায় কোনো রকম ঘাটতি পড়েনি। কাজেই এই রসদ সংগ্রহ, তারা রসদ যতটা পারবেন আমাদের দেবেন। এখন আগামী 26 তারিখ হতেই পারে আবার রাজ্য সরকার চেষ্টা করতেই পারেন যে মামলাটাকে আবার পিছনোর জন্য, কিন্তু গতদিনকে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস সঞ্জয় কারোল কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছিলেন 26 তারিখে কিন্তু আর কোনো অ্যাডজনমেন্ট হবে না। কাজেই 26 তারিখে এরকম চেষ্টা করলেও যে এটা সুপ্রিম কোর্ট অ্যালাউ করবেন না, এটাই আমরা মনে করছি। আর যদি এরকম চেষ্টা হয়, আমাদের আইনজীবীরা একদম সার্বিক চেষ্টা করবেন যাতে সেই প্রয়াস ফলপ্রসূ না হয়। আপনারা যে 4টে পক্ষ একত্রিত হয়ে এই ডিএর জন্য লড়াই করছেন সুপ্রিম কোর্টে, ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যেমনটা জানা গেছে, আপনারা এই 4 জন নাকি একত্রিত হয়ে এই মামলাটি লড়ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে গোপাল সুব্রমণিয়াম তিনি নিজের হাতে পুরো পিটিশন তৈরি করছেন, যে নোটিশ জমা দেওয়া হবে তিনি নিজে সমস্তটা দেখছেন। আপনারা কতটা আশাবাদী 26 তারিখের এই শুনানি নিয়ে? কারণ গোপাল সুব্রমণিয়াম তিনি নিজে পুরো বিষয়টি দেখছেন। দেখুন, এই মামলায় 3 জন রেসপন্ডেন্ট। আমরা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এবং মামলাটার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের সঙ্গে আছেন রেসপন্ডেন্ট হিসেবে মামলার প্রথম দিন থেকেই ইউনিটি ফোরাম, এবং মামলায় 2022 সালের 13ই এপ্রিল যুক্ত হয়েছেন কর্মচারী পরিষদ বলে একটি সংগঠন। এই 3টেই কিন্তু রেসপন্ডেন্ট সংগঠন। আরেকটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় কোনো রেসপন্ডেন্ট নন। তারা রেসপন্ডেন্ট হওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট তাদেরকে এই সুযোগ দিয়েছেন যে তাদের আইনজীবী বলতে পারেন। কাজেই তাদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম অত্যন্ত ভালো আইনজীবী, প্রথিতযশা আইনজীবী। তিনি 2 দিন তার সাবমিশন রেখেছেন, আগামী দিনে সুযোগ হলে রাখবেন। কিন্তু 4টে পক্ষ এক হয়ে এই বিষয়টা আমার ঠিক জানা নেই। কিন্তু আমরা আমাদের আইনজীবীদের নির্দেশ দিয়েছি, যখন গোপাল সুব্রমণিয়াম বা অন্য যে কোনো আইনজীবী যখন সওয়াল করবেন, তখন তাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, সেটা যেন আমাদের আইনজীবী তারা দিয়ে দেন। এবং আপনারা দেখেছেন যে জাস্টিস সঞ্জয় কারোল বললেন, যখন আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সওয়াল শুরু করতে যাচ্ছেন, যে মিস্টার ভট্টাচার্য, ইট ইজ ইয়োর বেবি,
ইউ নো বেটার, উই আর উইথ ইউর বেবি। এবং এটা আক্ষরিক অর্থে এটা সত্যি যে 2016 সাল থেকে প্রথমে আমাদের আইনজীবী ছিলেন সর্দার আমজাদ আলী এবং মাসুম আলী সর্দার। তারপরে অর্থ দপ্তরের প্রয়াত কর্মীর আইনজীবী হিসেবে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাসকে এই মামলায় যুক্ত করেছিলাম। একদম প্রথম থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলাটায় রয়েছেন, তিনি এই মামলাটার একেবারে সমস্ত কিছু জানেন। বাকি যে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটরা রয়েছেন, আমাদের যে সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের রহিব রোম, তিনি গত 28শে নভেম্বর 2022 থেকে এই মামলায় রয়েছেন সুপ্রিম কোর্টে। এবং গোপাল সুব্রমণিয়াম উনি দুদিন সওয়াল করেছেন। PS পাটোয়ালিয়া আছে, উনিও অত্যন্ত ভালো আইনজীবী, উনি বেশ কিছুদিন সওয়াল করেছেন। আর তার সঙ্গে আছেন আমাদের করুণা নন্দী, উনিও 7-8 দিন সওয়াল করেছেন। তা আমরা পারস্পরিক সহযোগিতাটা করছি আদালতের ভেতরে। এবং আপনি লক্ষ্য করেছেন যখন গোপাল সুব্রমণিয়াম বক্তব্য তার সাবমিশন পেশ করছেন, মাননীয় বিচারপতিরা কিছু তথ্য চাইছেন, তখন কিন্তু আমাদের আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, তারা কিন্তু ওই তথ্যগুলো গোপাল সুব্রমণিয়ামকে এগিয়ে দিচ্ছে। অর্থাৎ মামলাটা আমাদের, মূল মামলাকারী সংগঠন আমরা, কিন্তু আমরা নিজেদের মধ্যে কোনো রকম সংকীর্ণতা রাখিনি। আমরা প্রাণপণে চাই এই মামলাটায় যে যেভাবে পারুক সাহায্য করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। এবং আমরা আদালতের ভিতরে একটা সমন্বয় করে এই মামলাটা লড়ছি, এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। এবং আশা করছি যে আগামী 26 তারিখে জয়টা আমাদের পক্ষেই আসবে। আর কারণ সরকার পক্ষ, আমরা মামলা পিছিয়ে যাওয়ার কোনো কারণ দেখছি না, কিন্তু সুপ্রিম কোর্টে কি হবে তার আগাম কিছু বলা তো আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু যেহেতু গত দিনকে মাননীয় বিচারপতিরা অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন নো মোর অ্যাডজর্নমেন্ট, কাজে আমরা ধরে নিতে পারি যে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা যখন বলেছেন নো মোর অ্যাডজর্নমেন্ট, তখন 26 তারিখে আর কোনো অ্যাডজর্নমেন্ট হবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি বেঞ্চের কারণে যে কথাটা আপনারা বললেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মনে হয় না বেঞ্চের কারণে মামলা পিছিয়ে যেতে পারে বা এরকম কোনো ঘটনা ঘটতে পারে। কারণ এই সন্দীপ মেহতা নিউ কামার নন, তিনি অতীতে গত 16 এবং 14 এবং 16ই মে এই মামলায় তিনি ছিলেন এবং জাস্টিস সঞ্জয় কারোলের সঙ্গে তিনি ইন্টারিম নির্দেশ, অন্তর্বর্তী আদেশও দিয়েছেন। কাজে তিনিও মামলাটা সম্পর্কে ওয়াকিবহাল এবং তারও যে পর্যবেক্ষণ সেটাও আমরা কর্মচারী অনুকূল বলেই মনে করেছি। এবং PK মিশ্রের যে পর্যবেক্ষণ সেটাও আমাদের কাছে অত্যন্ত ইতিবাচকভাবে মনে হয়েছে। কাজেই এই মামলায় জেতা নিয়ে আমরা সংশয়ে নেই। আর সরকার চেষ্টা করবে, 2022 সাল থেকে সুপ্রিম কোর্টেই চেষ্টা করে যাচ্ছে, 2016 সাল থেকে SAT এবং কলকাতা হাইকোর্টেই চেষ্টা করে যাচ্ছে। সরকার চেষ্টা করুক, আমরা তাদের স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের লড়াইটা আইনের এতে আদালতে আমরা বুঝে নেব।